আন্টি, আপনি স্পর্শীর কাছে যান, আমি ওষুধ নিয়ে আসছি। ভ্রু কুচকে তাকালো পিপাসা, শান্ত স্বরে বলল। কোনো প্রয়োজন নেই। বলে ফার্মেসিতে ঢুকলেন। শোভাম পাশে গিয়ে দাঁড়ালো। টাকা দেওয়ার সময় আসতেই ওয়ালেট বের করলো। লোকটির হাতে টাকা দিতেই সেটা নিয়ে নিল পিপাসা। দোকানদারকে টাকা বুঝিয়ে দিয়ে শোভামের হাতে দিয়ে দিল। বিরক্তিকর কণ্ঠে বলল, বললাম না প্রয়োজন নেই। আমার মেয়ের চিকিৎসা করার জন্য যথেষ্ট সামর্থ্য আছে আমার। মেডিকেলের পাশেই ফার্মেসি। দ্রুত পায়ে পুনরায় হসপিটালের দিকে ছুটল পিপাসা। দায়িত্বরত নার্সের হাতে ওষুধটা দিয়ে কেবিনে ঢুকল। তৃষ্ণাকে দেখতেই দাঁড়িয়ে পড়লেন শামসুল সর্দার। প্রশ্ন করলেন, কি হয়েছিল ওর? উত্তর দিল না পিপাসা। মেয়ের মাথাটাকে আরেকটু উঁচু করে দিয়ে চুলগুলো খোপা বাঁধালেন। শোভা আবারও পিছু পিছু এলো। কেবিনের এক কোনায় দাঁড়িয়ে বাবার দিকে চাইল। শামসুল উত্তর না পেয়ে পুনরায় বলল, বললে না যে ওর কি হয়েছিল? জ্বর ছিল 2 দিন ধরে, বারবার বমি করছিল, অজ্ঞান হয়ে যাচ্ছিল বলে অ্যাডমিট করেছি। হতবাক হয়ে গেলেন শামসুল। খানিকটা রাগত স্বরে বলল, 2 দিন ধরে জ্বর, আর তুমি আজ ভর্তি করেছো হসপিটালে? ফুঁসে উঠল পিপাসা। ঝাড়ি মেরে বলল, হ্যাঁ করেছি তো। আমার কাজ নেই? পার্লারে যেতে হয় না নাকি? বসে বসে টাকা দিয়ে যাবে আমাকে? যখন সময় পেয়েছি তখন ভর্তি করেছি। আপনার কোনো সমস্যা? বিস্ময়ে অতবাক হয়ে গেল শামসুল। লজ্জাও পেল। শোভমের দিকে তাকাতেই সে মাথা নিচু করে ফেলল। এরপর না শোনার ভান করে চলে গেল রুম থেকে। অন্তত আমাকে জানাতে পারতে, মেয়েটাকে দুটো দিন ধরে যে জ্বর করে কষ্ট দিয়েছো। আমাকে ফোন করলে কি এমন হতো? পিপাসা সুচালো দৃষ্টিতে তাকালো। কণ্ঠে ক্ষোভ নিয়ে বলল, আপনার ফোন নাম্বার আমার কাছে থাকার কথা না? আর বাদবাকি রইল জানানো। আপনাকে স্পর্শীর অতটাও আপন মনে হয়নি আমার। হলে নিশ্চয়ই জানাতাম। অপমানে থমথমে হয়ে গেল শামসুল। ক্রোধ নিঃসরণ করে চেঁচিয়ে বলল, স্পর্শ আমার মেয়ে। সেটা আমিও জানি। স্পর্শী আপনার মেয়ে। শুধু স্পর্শী কেন, আরশিও আপনারই মেয়ে। এই বিষয়গুলো আপনার বা আপনার বোনের কোনো রকম সন্দেহ থাকলেও আমার নেই। থেমে, একদম চেঁচাবেন না। এটা হসপিটাল, আর মেয়ে অসুস্থ। ডাক্তার এখানে বেশি মানুষ অ্যালাউ করতে বারণ করেছে। মেয়েকে দেখেছেন? এবারে আসুন। মাথা নিচু করে ফেলল শামসুল। বেশ কিছুক্ষণ ওভাবেই চুপ করে রইল। এরপর গমগমে কণ্ঠে বলল, আমার মেয়েকে আমি এখনই নিয়ে যাব, ওখানে নিয়ে ভালো হসপিটালে চিকিৎসা করব। ভ্রু কুচকে তাকালো পিপাসা। মিনিট খানেক নিশ্চুপ থাকার পর বলল, আপনি আপনার মেয়েকে নিতেই পারেন। এ বিষয়ে আমি কোনো বাধা না আগে দিয়েছি আর না তো এখন দিব। তবে কথাটা হচ্ছে, স্পর্শী যাবে তো? নিশ্চুপ রইল শামসুল। পিপাসাও বসে রইল মেয়ের পাশে। এক হাত দিয়ে চুলে বিলি কাটতে লাগলো। কিছুক্ষণ পর পর আর চোখে তাকিয়ে দেখে নিচ্ছে নিজস্ব লোকটাকে। ও উঠবে কখন? এখনো কি জ্ঞান ফেরেনি? স্বামীর কথায় চমকে উঠলেন পিপাসা। স্যালাইন প্রায় শেষ, এক্ষুনি নার্সকে ডাকতে যেতে হবে। অজ্ঞান হয়নি, বমি করছিল বারবার। তাই ডাক্তার স্যালাইনের সাথে ঘুমের ইঞ্জেকশন দিয়েছে। একটু পরেই ওষুধ খেতে ওঠাবো। বলেই হনহন করে এগিয়ে গেল কেবিনের বাইরে। পিপাসাকে বাইরে বের হতে দেখে এগিয়ে এলো শোভাম। বাবার কাছে এসে বলল, রাজি হয়েছে? মাথা নাড়িয়ে না স্বরূপ উত্তর দিল শামসুল সর্দার। আশাহত হলো শোভাম। বলল, আমিও ওষুধের টাকা দিতে চেয়েছিলাম, আন্টি নেয়নি। কি করবে এবার? ওদের দেখে মনে হচ্ছে না রাগ ভেঙেছে। আমাদের সাথে যাওয়া তো দূরের কথা। দুপুর হয়ে গেছে, একটু পরেই হয়তো স্পর্শিয়াকে ওষুধ খাওয়ানো হবে। তুই বরং কিছু খাবার নিয়ে আয় সবার জন্য। ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসলো শোভাম। আশেপাশে তাকিয়ে চাপা স্বরে বলল, তুমি কি খাবার দিয়ে ওদের পটাতে চাইছো? মানতেই হবে, রাজনীতি করতে করতে তোমার ভেতর থেকে রোমান্টিকতার রও হারিয়ে গেছে। চোখ গরম করে তাকালেন শামসুল। পাত্তা দিল না শোভাম। বলল, এই জন্যই যেচে আসা, কোনো কিছু অবহেলা করতে নেই। আন্টি তো গেছিলই বাড়িতে। কি এমন হতো একটু কথা বললে? যদি আগে ভাগে সবটা মানিয়ে নিত, তাহলে আবার এমন পিছু পিছু ঘুরতে হতো না। আর দাঁড়ালো না, হেঁটে গেল বাইরে। নার্স নিয়ে ভেতরে ঢুকলো পিপাসা। স্যালাইন শেষ হয়ে গেছে প্রায়। সুই উঠিয়ে কপালে হাত দিল নার্স। এরপর ওষুধ বের করে বলল, ওনাকে কিছু খাইয়েছেন? না, খাওয়ানো হয়নি। বিরক্ত হলো নার্স। ওষুধ দেখিয়ে দিয়ে বলল,
কিছু খাইয়ে 2টো ওষুধ খাওয়াবেন প্রতি 4 ঘন্টা পর পর। ওনার শরীর খুবই দুর্বল, খাওয়া দাওয়ার দিকে ঠিক মতো নজর রাখবেন। আর উনি হয়তো রাত জাগেন বেশি, এটা ঠিক নয়। পারলে কয়েকদিন এখানেই রাখেন, আমরা খেয়াল রাখবো। মাথা নাড়ল পিপাসা। কি খাবার আনা যায় ভাবতেই 2 হাত ভর্তি ব্যাগ নিয়ে ভেতরে ঢুকলো শোভাম। স্পর্শীর বেডের পাশে ফলের ব্যাগগুলো রাখলো। এরপর পিপাসার হাতে বিরিয়ানির প্যাকেটগুলো দিয়ে বলল, আন্টি, ওকে খাইয়ে চলুন, আমরাও খেয়ে নেই। অস্বস্তিতে পড়ল পিপাসা। ছেলেটাকে আগেও 2-4 বার ধমক দেওয়া হয়েছে, তারপরেও নির্লজ্জ হয়ে খাবার এনেছে। এবারে যদি আবারও অপমান করে তাহলে সেটা সীমার বাইরে চলে যাবে। কোনো কথা না বলে ব্যাগগুলো সিটের এক কোণায় রাখল। পাতলা একটা রুমাল ভিজিয়ে স্পর্শীর মুখগুলো মুছিয়ে দিল। জ্বরের তপ্ত দেহে এমন ঠান্ডা স্পর্শ পেতে ভালো লাগলো স্পর্শীর। হাতটা সরাতেই চেপে ধরল। জড়ানো কণ্ঠে বলল, ভাল লাগছে। হাসলো পিপাসা। ভেজা কাপড়টা নিয়ে মুখ, গলা, হাত মুছতে লাগলো। কতক্ষণ পর পর আদরে গলায় বলল, আম্মু ওঠো, ওষুধ খেতে হবে। দেখি তো, ওঠো। মাথা ধরে তুলে নিজের গায়ের সাথে হেলান দেওয়ালো। ভীষণ ওজন হয়ে আছে মাথাটা। শামসুল সর্দার এগিয়ে এলেন। মেয়ের কাছে আসতে আসতে বললেন, মামনি, এখন শরীর কেমন লাগছে? দুম করে সামনে তাকালো স্পর্শী। মায়ের কাঁধ থেকে মাথাটা তুলে রাগত দৃষ্টিতে বাবার দিকে তাকালো। তাকে ছুতে আসতেই চেঁচিয়ে বলল, ছোবে না তুমি, দূরে থাকো। এরপর মায়ের উদ্দেশ্যে বলল, তুমি ডেকেছো ওনাদের? দ্রুত মাথা নাড়িয়ে না স্বরূপ উত্তর দিল পিপাসা। বলল, না, আমি কেন ডাকবো? এক্ষুনি যেতে বলো, আমার ভাল লাগছে না। বিস্ময়ে হতভম্ব হয়ে গেলেন শামসুল। মেয়ের হাত ধরে অসহায় কণ্ঠে বললেন, মামনি এরকম করে না, শান্ত হও। তুমি অসুস্থ, আর বাবা দেখতে আসবে না। ফুঁসে উঠল স্পর্শী। অন্যদিকে তাকিয়ে বলল, কিসের বাবা? কার বাবা? কই, আমি তো আপনার সন্তান নই। আপনার বোন যখন আমার জন্ম পরিচয় নিয়ে কথা বলল, আমাকে চরিত্রহীন বলল, তখন তো আপনি মুখ বুঝেছিলেন। একবারও বললেন না আমার সন্তান আমি বুঝে নিব। কিসের সন্তান আমি আপনার? স্ত্রী থাকলে তো সন্তান পাওয়া যায়। কই, আপনার তো কোনো স্ত্রী নেই, তাহলে সন্তান পেলেন কোথা থেকে? দিনের পর দিন নির্লজ্জের মতো মা আমাদের দুবোনের জন্য আপনার বাড়িতে বেহায়ের মতো পড়েছিল, অথচ আপনি তাকে মিনিমাম সম্মানটুকুও দেননি, বরং আপনার বোনকে দিয়ে অপমান করিয়েছেন। কি ভেবেছেন আমার মা অসহায়? গত 19টা বছর একা কাটিয়েছে সন্তানদের নিয়ে, বাকি জীবনটাও পারবে এবং পারতো। শুধুমাত্র আমার বোকামির জন্য এত অপমান সয়ে পিরোজপুরে গিয়েছিল। আমার জীবনের শ্রেষ্ঠ ভুল ছিল পিরোজপুরে যাওয়া। ওখানে আপনার খোঁজে না গেলে আমার সাথে এত কিছু কখনোই ঘটতো না। আপনার জন্য আমার লাইফটা শেষ হয়ে গেছে, শুধুমাত্র আপনার জন্য। এখন কেন এসেছেন? আপনার বোন নেই? যান, বোনকে তোষামত করে থাকুন। স্ত্রী সন্তানের কোনো দরকার নেই আপনার। আর সন্তান তো আছে আপনার, এই যে ছেলে। ছেলে থাকলে কি আর বউকে লাগে? ছেলেই তো সব। আমাদের দিয়ে কি করবেন? আর আমাদের জন্য নিজের বোনের সাথেও বা সম্পর্ক কেন নষ্ট করবেন? থেমে, আম্মু, ওনাদের যেতে বলো, আমার সহ্য হচ্ছে না। যতক্ষণ ওনারা থাকবেন আমি ঔষধ তো দূরের কথা, দানা পানি মুখে দিব না। চোখ দুটো ভরে এলো শামসুলের। মাথা নিচু করে দ্রুত বের হয়ে গেল কেবিন থেকে। ক্রোধ নিয়ে দাঁড়িয়ে রইল শোভাম। কয়েক পা সামনে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কাজটা তুমি মোটেও ভালো করনি। অসুস্থ বৃদ্ধ মানুষটা সারাদিন জার্নি করে শুধুমাত্র তোমাকে দেখার জন্য এসেছিল। আজ এতগুলো দিন ধরে তোমাদের অনুপস্থিতিতে অন্ধকার রুমে বিষণ্ণতায় ভুগেছে, প্রতিনিয়ত ছটফট করেছে, আর তাকে এইভাবে অপমান করলে? তোমার লাইফ শেষ করে দিয়েছে আব্বু। কার রাগ কার উপর দেখাচ্ছ তুমি? যার সাথে প্রেম করেছো সে ধুমধাম করে বিয়ে করছে, আর নিজে হসপিটালের বেডে শুয়ে শুয়ে নিজের বাবার ওপর রাগ ঝাড়ছো, তাকে অপমান করছো। লজ্জা হওয়া উচিত তোমার। অপমানে থমথমে হয়ে গেল স্পর্শী। মস্তিষ্কের মধ্যে পুরনো ক্ষতটা আবার সতেজ হয়ে উঠল। যতই ভুলতে চাচ্ছে ততই সবটা মনে করিয়ে দিচ্ছে। উফ, যন্ত্রণার পোকাটা আবারও চিবোচ্ছে মস্তিষ্কে। চিৎকার করে উঠল, আমি কারোর সাথে প্রেম করিনি। পরশ শিকদারের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সে বাঁচলো কি মরলো, বিয়ে করলো কি করলো না, এতে আমার কিচ্ছু যায় আসে না। তার সাথে আমার কোনো যোগাযোগ নেই, বুঝতে পেরেছেন আপনি? শুনল শোভাম। স্পর্শী ক্রমশই উত্তেজিত হয়ে উঠছে। বুঝতে পেরে হন করে বেরিয়ে গেল। 2 হাত দিয়ে মাথা চেপে ধরে শুয়ে পড়ল। একটু শান্তি নেই, কেউ থাকতে দিচ্ছে না একটু শান্তিতে তাকে। পিপাসা মেয়েকে ধরল, বোঝানোর স্বরে বলল, সব কথাই এমন চেঁচিয়ে উঠিস কেন? ক্ষতিটা তো সেই তোরই হয়। আম্মু, খুব মাথা ব্যথা করছে, একটু ঠান্ডা কাপড়টা ভিজিয়ে কপালে দাও। মেয়ের কথা মতো ভেজা কাপড়টা দিয়ে সারা গা মুছে দিল পিপাসা। ওঠ, ওষুধটা খা,
মাথা ব্যথা কমবে। বিরিয়ানি আনলে কখন? ভালো করেছো, এমনিতেই জ্বর, এর মধ্যে এইসব তেল ঝাল ছাড়া খাবার ভাবতেই বমি পাচ্ছে, এর চেয়ে বিরিয়ানি বেটার। থেমে একটু 4 প্যাকেট? তোর ভাই এনেছে, ওষুধের টাকাও দিতে চেয়েছিল, আমি নেইনি। এরপর আবার এসব কিনে এনেছে, কিন্তু খেয়ে যেতে পারলো না। এবার কি করবি, ফেলে দিবি? শান্ত দৃষ্টিতে প্যাকেটের দিকে তাকালো স্পর্শী। 4 প্যাকেট বিরিয়ানি, কেজি 5 মালটা, আঙ্গুর আর রসগোল্লা। নড়ে চড়ে বসলো এবার। আঙ্গুর মোড়ানো কাগজ ছিঁড়ে এক ছড়ি ছিঁড়ল, মুখে দিয়ে চিবোতে চিবোতে বলল, ফেলে দেওয়ার কি আছে, টাকার জিনিস। এমনিতেও রোগী দেখতে এলে এসব তো আনি। মুখ টিপে হাসলো পিপাসা, বলল, কি করবি এখন? চমকালো স্পর্শী, বলল, কোন বিষয়ে? এই যে তোর বাবার বিষয়ে। লোকটা বারবার আসছে আর অপমানিত হচ্ছে। কি চাইছিস? সম্পর্কটা তো আদৌ কি রাখবি, নাকি বাবা নামক কাউকে ভুলেই যাবি? বিরিয়ানির প্যাকেট খুলল স্পর্শী। উফ, কি সুগন্ধ! মায়ের এনে দেওয়া পানিতে ধুয়ে এক লোকমা মুখে নিল। সম্পর্ক নষ্ট করার কি আছে? আগেই তো বলেছি স্ত্রী থাকলেই সন্তান পাবে। যদি দেখি তারা স্বামী স্ত্রী ঠিক, তবেই আমি ঠিক। যদি বলি আমি তোর বাবাকে ক্ষমা করে দিয়েছি, তখন? বিরক্ত হলো স্পর্শী। তুমি ক্ষমা করলে তো হবে না, তোমাকে দিয়ে কি আসে যায়? তোমায় তো খেয়ালই নিনি, তুমি দুধ ভাত। যেদিন ওই শামসুল সর্দার তার বোন শান্তির রহমানকে দিয়ে তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাওয়াবে, সেদিনই যাব। বিস্মিত হলো পিপাসা। ছি ছি, উনি আমার বয়সে কত বড়, এসব কি বলিস? বিরক্ত হলো স্পর্শী, খামখেয়ালি করে বলল, উনি তোমার বয়সে বড় হলে তো কিচ্ছু আসে যায় না। সম্পর্কে তোমার ছোট ননদ, শামসুল সর্দারের ছোট বোন। ক্ষমা তো ওনাকে চাইতেই হবে, না হলে আজীবন শামসুল সর্দারকে স্ত্রী সন্তানহীন ভুগতে হবে। ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার। ভাই, খুঁজা পাইছি। শোয়া থেকে উঠে বসলো পরশ। আজকাল ঘুমটা একটু বেশিই ধরেছে। যখন তখন সময় নেই অসময় নেই ঘুম এসেই থাকে। এখনও শরীরটা ঘুমে টলছে। অন্ধকার রুম, হাতের লাইট জ্বালালো, মুহূর্তেই বন্ধ করে নিল চোখটা। এতটা করা আলো ভীষণভাবে চোখে লাগছে। ফোন হাতে বেরিয়ে গেল রুম থেকে। বারান্দায় দাঁড়িয়ে স্ক্রিনের দিকে চাইল। পরিচিত নাম্বারটা দেখতেই কানে নিল, বলল, ও তুই, কোনো খবর পেয়েছিস? হ্যাঁ ভাই, কালকেও কয়েকবার ফোন দিলাম, আপনার ফোন বন্ধ, তাই কন্ট্যাক্ট করতে পারি নাই। ওরে খুঁজা পাইছি, আমাদের ভার্সিটিতেই পড়ে, সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টে পড়ে। কালকেই চোখে পড়লো। মস্তিষ্ক উদাম গতিতে ছুটতে শুরু করেছে পরশের। বাম হাতটা নিষ্পিস করছে। দ্রুত কণ্ঠে বলল, তুই শিওর তো ওটাই? মুখ ভালো করে দেখেছিস? হ্যাঁ ভাই, নাম রাহুল, 21-22 সেশনের, ওর কলেজও সাভার। সময়ের দিকে চাইল পরশ। বিকেল 5টা বাজে। আধ ঘন্টার মধ্যে ধরে আনতে পারবি? ব্যাস, মারার দরকার নেই, শুধু ভয় দেখালেই চলবে, কেউ যেন টের না পায়। আনার পর দ্রুত আমাকে ভিডিও কল দিবি, প্রয়োজনে আরও লোক লাগাবি, খরচ যা পড়বে আমি পাঠিয়ে দেব। ওপাশের ছেলেটি খুশি হলো যেন, উৎফুল্ল হয়ে বলল, ওকে ভাই, আপনি চিন্তা করবেন না, ঘুরতে থাকেন, মাত্র 30 মিনিট। নানা ভাবনা চিন্তা এই মুহূর্তে পরশকে করে করে খাচ্ছে। বিছানার উপর বসে ডান পা ক্রমাগত নাড়াতে নাড়াতে কল লিস্টে চেক করছে। না, এখনও ফোন আসেনি সুমনের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সে। ওর ভাই পরশের খুবই কাছের। সেদিন রাহুলের কথা শোনা মাত্রই ওকে কল করেছিল, ছবি পাঠিয়ে খোঁজ নিতে বলেছিল, কিন্তু মাঝখান থেকে নানা ঝামেলায় এক প্রকার ভুলেই গেছিল এর কথা। ভাবনার মধ্যভাগেই কল এলো ওপাশ থেকে। ভিডিওতে আবছা অন্ধকারে চেয়ারের সাথে বাঁধা রাহুলকে স্পষ্ট বোঝা যাচ্ছে। চেহারার অনেক পরিবর্তন হয়েছে। 19-20 বছরের ছেলের সাথে 24-25 বছরের ছেলের চেহারার পার্থক্য স্বাভাবিকভাবেই থাকবে। চেহারা দেখেই বোঝা যাচ্ছে সে ভয় এবং অবাক দুটো মিলিয়েই আছে। পরশ নাম ধরে ডাক দিল। তাকালো রাহুল। সাথে সাথে সুমন এসে মোবাইলে একটা ছবি দেখালো। পরশ বলল, মেয়েটাকে? হতবাক হয়ে ফোনের দিকে তাকিয়ে রইল রাহুল। বলল, এটা তো স্পর্শী। রাগ লাগলো পরশের। আসন্ন প্রশ্নের উত্তর ঠিক কি হতে পারে ভাবতেই গা জ্বলে যাচ্ছে। আলতো চেঁচিয়ে বলল, হ্যাঁ আমি জানি এটা স্পর্শিয়া সর্দার, কিন্তু তুই চিনিস কিভাবে? কি সম্পর্ক ওর সাথে? ছেলেটা সামান্য অস্বস্তিতে পড়ল। আমতা আমতা করে বলল, ও আমার কলেজ ফ্রেন্ড ছিল, আমরা একসাথে পড়তেছি, তাই চিনি। আর কি সম্পর্ক থাকবে? এই উত্তর পছন্দ হলো না পরশের। ওর সাথে কতদিনের সম্পর্ক তোর? এবারে সুমন এসে একটা পিস্তল ঠেকালো কপালে। বলল,
সোজাসাপটা ভাইয়ের প্রশ্নের উত্তর দে। ঘাবড়ে গেল রাহুল। এই গ্যাং ভার্সিটিতে তার সিনিয়র, ভীষণ ভয়ানক দলেরা। সে বরাবরই এসব ঝই ঝামেলা এড়িয়ে চলে, বিশেষ করে বিয়ের পর থেকে। শান্ত কণ্ঠে আমতা আমতা করে বলল, দেখুন ভাই, স্পর্শীর সাথে গত 3 বছর ধরে আমার সাথে কোনো যোগাযোগ নেই, আর ওর সাথে কোনো সম্পর্কও ছিল না। ওই কলেজে থাকতে ওকে পছন্দ করতাম, কিন্তু ওর ডেঞ্জার ছিল ভীষণ। প্রপোজ করায় আমাকে ক্লাসরুমের সবার সামনে বসে মেরেছিল। এরপর থেকে একটু ঝামেলা হয়, তারপর ফ্রেন্ডশিপটাই নষ্ট হয়ে যায়। আমি জানি না ও এখন কোথায় আছে, শুধু শুনেছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর কিছু না। বিশ্বাস করুন, আমি বিবাহিত। এ তো 15 দিন আগেই বিয়ে করেছি। স্পর্শীর সাথে আমি সম্পর্ক রাখবো কেন? এই ছবিটা তো একটা অনুষ্ঠানের সময় তোলা। হতভম্ব হয়ে গেল পরশ। শান্ত কণ্ঠে বলল, তুই যে বিয়ে করছিস তার প্রমাণ কি? আমার ফোনে ছবি আছে আমাদের বিয়ের। হাতটা খুলে দিতে বলেন, দেখাচ্ছি আমি। খুলে দিল বাঁধন। রাহুল সদ্য বিয়ের ছবি বের করে ল্যাপটপের সামনে ধরতেই চোখ ঠোঁট চওড়া হয়ে নিঃশব্দে হাসল। বলল, বাহ, দারুণ। আগে ভাগে বিয়ে করা ভালো বিষয়। ফরজ কাজ দ্রুত সম্ভব আদায় করা উচিত। হানিমুনে তো যাওয়া হয়নি নিশ্চয়ই, তোমাকে ট্রিট দেওয়া দরকার। কোথায় যেতে চাও বউ নিয়ে? কোনো প্রয়োজন নেই ভাই, থ্যাংক ইউ। আমাকে ছেড়ে দিতে বলেন, আমার ওয়াইফ টেনশন করবে। মাথা নাড়ল পরশ। এরপর ছেড়ে দেওয়ার কথা বলতেই পায়ের বাঁধন খুলে দিল একজন। এই, তোমাকে কি মেরেছি? গালে হাত দিয়ে সুমনের দিকে তাকালো রাহুল। সুমন এখনো চোখ রাঙিয়ে না স্বরূপ উত্তর দেওয়ার জন্য বলছে। আলতো হেসে পরশের দিকে তাকিয়ে বলল, জি না ভাই। থেমে পুনরায় বলল, আপনি স্পর্শীর কি হন? চমকালো পরশ। আমতা আমতা করে বলল, আমি ওর হাজব্যান্ড হই। বিনয়ী হেসে ধূপ ধাপ পা ফেলে বেরিয়ে গেল রুম থেকে। বিল্ডিংয়ের নিচে নেমে বুকে ফু দিয়ে রাহুল বলল, দুজনেই ভয়ঙ্কর, পারফেক্ট জুটি। এতে দুজনের মিলন একজন বক্সার জন্ম নেওয়া অস্বাভাবিক কিছু না, এটা নিতান্তই স্বাভাবিক। কল কেটে বিছানার শুয়ে পড়ল পরশ। গা ছেড়ে দিয়েছে তার। অদ্ভুত এক প্রশান্তি পাওয়া যাচ্ছে। চোখ বন্ধ করে স্পর্শের কথা ভাবতে লাগলো। একটা মেয়ে ঠিক কতটা বাটপার হলে ঠিক এভাবেই ঘোল খাওয়াতে পারে। একদম ছবিসহ প্রেমের দিন তারিখ, বিয়ের দিন তারিখ, এমনকি কে কোথায় পড়েছে এসব সম্পূর্ণ ডিটেলসে মিথ্যা বলেছে, শুধুমাত্র নিজের জেদকে বজায় রাখার জন্য। এতটা বোকা হয়েছে ভাবতেই গা জ্বলছে পরশের। দাঁতে দাঁত চেপে বলল, স্পর্শিয়া সর্দার, তোমার জেদের শেষ অবধি আমি দেখতে প্রস্তুত। দরজায় ধুরুম করে ধাক্কার আওয়াজ এলো। কণ্ঠে কাঠিন্যতা এনে ধমক দিল পরশ। বলল, ওখানে কে? উৎফুল্ল প্রেমা যেন কথা বলতেই ভুলে গেছে। চিৎকার করে বলল, আমার ভীষণ ভয় করছে পাভেল ভাই। হাতের আঙ্গুলের ভাঁজে আঙ্গুলগুলো মিলিয়ে নিল পাভেল। শক্ত করে ধরে পাশে এনে দাঁড় করালো। কিন্তু সেকেন্ড অতিবাহিত হতেই আরশি আবারও বিড়াল ছানার মতো তার ঘাড়ের পেছনে লুকালো। লজ্জা, ভয়, অস্বস্তি সব ঘেরাওভাবে ধরেছে তাকে। সাহস নিয়ে পাভেল বলল, আরে ভয় কিসের, আমি তো আছি। যদি এখানে আব্বু, সোহম ভাইয়া বা আপু চলে আসে, ওরা যদি আমায় নিয়ে যায়? এক ঝলক পেছনে তাকিয়ে পুনরায় সামনে তাকালো। আলতো হেসে চাপা স্বরে বলল, তুমি এখন আমার বউ, বিয়ে করা বউ, আর এই বাড়িতে কেউ আসবে না। আর তাছাড়া ভাইও বলেছে সে সামলে নেবে। বউ শব্দটা শুনেই সামান্য লজ্জা পেল আরশি। চোখ তুলে সামনে তাকালো। এই মুহূর্তে তারা সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর ভেতরে মা সহ বাকিরা। প্রত্যেকের মুখে গাম্ভীর্যের ছোঁয়া। ঢোক গিলল পাভেল। আশেপাশের চোখ বুলিয়ে পরশকে খোঁজার চেষ্টা করলো, কিন্তু পেল না। আশাহত হয়ে মায়ের দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলল, ভেতরে আসবো? মুখ ফোলালেন পিয়াসা। অন্যদিকে তাকিয়ে বললেন, ধমক খেয়ে আর চোখে আরশির দিকে তাকালো। ইস, এই বাড়িতে তার কোনো মান সম্মান নাই, নতুন বউর সাথে, অথচ বউয়ের সামনেও একটু সম্মান দিচ্ছে না। আরশি আবারও তাকে খোঁচালো। নিচু স্বরে বলল, পাভেল ভাই, আমার শাড়ি আস্তে আস্তে নিচে নামছে, খুলে যাবে মনে হচ্ছে। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? চোখ বড় বড় করে তাকালো পাভেল। একটু ধরে বসো, মান সম্মান খুইও না। একটা শাড়ি সামলাতে পারে না, অথচ প্রেমিকের হাত ধরে পালাতে এক পায়ে রাজি ছিল। এরপর মায়ের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, যেহেতু একা চলে গেছি, তাহলে একাই আবার ঢোকা উচিত। কারো পারমিশন নেওয়া উচিত হবে না হয়তো। বলে আরশিকে নিয়ে পা বাড়ালো ভেতরে। দুপা ঢুকতেই ধমক দিয়ে উঠল আমজাদ। লজ্জা করে না তোর? অভদ্র ছেলে, তোর জন্য আমার মান সম্মান নষ্ট হয়েছে।
কেঁপে উঠল আরশি, খামচে ধরল পাভেলের হাত। পরশ দরজা ঠেলে বাইরে বের হলো, গলার স্বর গম্ভীর করে দোতলা থেকে বলল, সারাদিন জার্নি করে এসেছে, ওদেরকে বিশ্রাম নিতে দাও। কিছু বলার হলে পরে বলো।